দর্শক, গুরুত্বপূর্ণ একটি তথ্য। জুলকারনাইন সায়ের তিনি এই তথ্যটি প্রকাশ করেছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। অচেনা আমরা সাধারণত সেগুলোর হদিশ পাই না, তিনি ঠিকই বের করে আনেন এবং তার বক্তব্য এবং তথ্যের ভিত্তি থাকে। প্রাইম মিনিস্টার্স ম্যান, আল জাজিরা সেই ঐতিহাসিক যেই অনুসন্ধানী ডকুমেন্টারি, তার সাথে যুক্ত ছিলেন এই জুলকারনাইন সায়ের। খুবই নামকরা মানুষ। তিনি একটা তথ্য আজকে তার ফেসবুকে প্রকাশ করেছেন একটা ব্যাংক সম্পর্কে, এবং সেই ব্যাংকের এমডি পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেছেন। কেন গেছেন? সেখানে বলা হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স, SBSE, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, নতুন প্রজন্মের ব্যাংক। সেই ব্যাংকের সর্বশেষ পরিচালনা পর্ষদের সবার নথি পর্যালোচনা করে দেখা যায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের কন্যা ফাবিয়া মিম মামুনের 42% মালিকানাধীন ওয়ান স্টিচ লিমিটেড নামের একটি কোম্পানির জন্য 58,75,00,000 টাকার ঋণ প্রস্তাব পাশ হয় গত রোববার। দেখ, আমি বিতর্কিত বলতে চাই না, আমি ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন নামটাই আনতে চাই, যে তার কন্যা বলেই ফাবিয়া বিন মামুন এই ঋণ প্রস্তাব পেয়েছে। তাহলে কি গিয়াসউদ্দিন আল মামুন এখনো প্রভাব খাটাচ্ছেন? বিষয়টা সেইভাবে আসে, যদিও এখন বিএনপি ক্ষমতায় নেই, তারপরে এতটাই প্রভাব যে তার প্রভাবে তার কন্যার কোম্পানি ঋণ পেয়েছে। কিন্তু এখন প্রশ্ন দুইটা, ঋণ বিতরণে সব ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে কিনা। যদি ক্রাইটেরিয়া পূরণ করা হয়ে থাকে তাহলে যার কন্যাই হোক না কেন, যে কেউ বাংলাদেশের নাগরিক পেতে পারে। এখন এটা অনুসন্ধানের জন্যই আমি মূলত আপনাদের সামনে ভিডিওটা এনেছি, যে এই ঋণ প্রস্তাব যে পাশ হলো, এতে কোনো অনিয়ম ছিল কিনা, যথাযথ নিয়ম মেনে ঋণ নিয়েছে কিনা, সেটা দেখার বিষয় এই কারণে যে বিগত আমলে এই ব্যাংকগুলোর থেকে ব্যাপক এই ধরনের অনিয়ম হয়েছে ঋণ উত্তোলনে, বিতরণে, আদায়ে, এবং বলা যায় যে এই সমস্ত ব্যাংকগুলো এক অর্থে ঋণ দেওয়ার নামে হরিলুট হয়েছে, সেই টাকা বিদেশে পাচার পর্যন্ত হয়ে গেছে। সুতরাং এখন যেহেতু ব্যাংকগুলো খুব সংকটাপন্ন অবস্থায় আছে, সুতরাং 58 কোটি টাকা, এটা অনেক বড় একটা অঙ্ক। সেই 58 কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে কেন এরকম ঘটনা ঘটলো, যার কারণে ব্যাংকের এমডি পদত্যাগপত্র জমা দিয়ে ব্যাংক ছেড়ে চলে গেলেন, এটা অবশ্যই এখন যেহেতু আহসান এইচ মনসুর তিনি অত্যন্ত ভালো করছেন ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে, সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা আছেন, তাদের নেতৃত্বে ব্যাংকগুলো চলছে, এবং বলা হচ্ছে যে এই সংকটের সময় তারা ভালো পারফর্ম করছেন, অর্থাৎ ধরে রেখেছেন। তা নাহলে ভেঙে চুরে চুরমার হয়ে যাবার কথা আর্থিক ব্যবস্থা বা ব্যাংক খাত। সেই জায়গা থেকে আস্তে আস্তে উঠে আসছে। 11টা ব্যাংকের মধ্যে 5টা ব্যাংক উঠে দাঁড়িয়েছে, এমন তথ্যও কিন্তু সামনে এসছে। তো এখানে বলা হচ্ছে যে জুলকারনাইন সায়ের যে এই ঋণ সহ বিভিন্ন বেনামি ঋণের বিষয়ে ব্যাংকটির পরিচালকদের একটি অংশ এবং ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু চেয়ারম্যান মোখলেসুর রহমান ঋণটি অনুমোদনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় এবং শেষ পর্যন্ত ঋণ প্রস্তাবটি পাশ হলে পদত্যাগপত্র জমা দিয়ে ব্যাংক ছেড়ে চলে যান এমডি হাবিবুর রহমান। একটা বিষয় লক্ষ্য করে অবাক হলাম, ওয়ান স্টিচ লিমিটেডের পরিচালকদের কারো পিতার নাম প্রস্তাবনায় উল্লেখ না থাকলেও ফাবিয়া মিম মামুনের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে গিয়াসউদ্দিন আল মামুনের কন্যা। বিষয়টা আসলে সব পক্ষকে খতিয়ে দেখা দরকার। এই কারণে গিয়াসউদ্দিন আল মামুনের সাথে যেহেতু বিএনপির একটা সংযুক্তি আছে, সুতরাং বিএনপি দলীয়ভাবে এটা পর্যালোচনা করতে পারে, গিয়াসউদ্দিন আল মামুন নিজে পর্যালোচনা করতে পারেন। ব্যাংককে আবার চিন্তা করা উচিত যে এখনই যদি প্যান্ডোরার বাক্স খুলে দেয় তাহলে ভবিষ্যৎ কি হবে। এখনও তো বিএনপি ক্ষমতায় আসেনি, তার আগেই যদি এরকম বিধি বহির্ভূত ক্ষমতার প্রয়োগ হয় তাহলে কি হবে। যদিও আমি পুরোপুরি এই কথা বলবো না, এবং এই জন্য বলছি যে এটার একটা পর্যালোচনা বা তদন্ত হওয়া উচিত।
যে এখানে যদি ঋণ পাওয়ার মতন উপযুক্ত হয় তাহলে অবশ্যই ব্যাংকের কাজই ঋণ দেয়া, আর যদি প্রভাবে কাজ হয় তাহলে এটা অবশ্যই অন্যায়, এবং যদি ঋণ পাওয়ার যোগ্যতা না থাকে তাহলে ঋণ দেওয়া উচিত না, এই কথাটাই বলবো। এখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, যে আমি সেই মন্তব্যগুলো আর না পড়ি, আমি শুধুমাত্র তথ্যের উপরেই থাকি। জুলকারনাইন স্যার, যেহেতু আমি বলেছি যে অতীতে তার ইতিহাস, ট্র্যাক রেকর্ড যেটা বলে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি কিন্তু দেন। সবগুলো তথ্য নিয়ে আমরা কথাও বলতে পারি না, কারণ হচ্ছে এটা ঝুঁকির ব্যাপার। জুলকারনাইন স্যার তিনি বিদেশে থাকেন, আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি আছেন যারা বিদেশ থেকে কিছু তথ্য দেন, সেই তথ্যগুলো দেশে বসে পর্যালোচনা করা আমাদের জন্য খুব কঠিন। সুতরাং আমি একেবারে সব পক্ষের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি আস্থা রেখে এটা বলতে চাই যে এই ঘটনাগুলো যাতে না ঘটে, অর্থাৎ মানে নিয়ম বহির্ভূত, নিয়মের বাইরে কোনো কার্যক্রম যাতে পরিচালিত না হয়। শুরু থেকেই যদি খুব টাইট অবস্থায় ব্যাংকগুলো এবং অন্য আর্থিক খাতগুলো তারা যদি একটা শক্ত অবস্থান নিয়ে না চলে, তাহলে ভবিষ্যতে এর দায় কিন্তু রাজনৈতিক সরকারের উপর পড়বে, এবং রাজনৈতিক সরকারও এসব সামলাতে হিমশিম খাবে। অতএব সাধু সাবধান।